এবছর বাংলাদেশ থেকে শিক্ষা খাতে প্রথমবারের মতো ওয়ার্ল্ড কোয়ালিটি কমিটমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে দেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান FM ইনস্টিটিউট। Congratulations, FM Institute, Bangladesh. Mr. Mohammed Firoj, representing his company as CEO from Bangladesh. ফ্রান্সের রাজধানী প্যারিসের লাফায়েত কনকর্ড হোটেলের গ্র্যান্ড বলরুমে গত 21শে সেপ্টেম্বর রাতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে FM ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিশিষ্ট ভাষা বিজ্ঞানী অধ্যক্ষ মোহাম্মদ ফিরোজ মুকুলের হাতে গোল্ড ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড তুলে দেন বিজনেস ইনিশিয়েটিভ ডিরেকশনের প্রেসিডেন্ট হোসে ই প্রিয়েতো। উল্লেখ্য যে পৃথিবীর 53টি দেশের খ্যাতনামা ও বিশিষ্ট ব্যক্তিত্বদের ও স্ব ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়ে থাকে। স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মুহিউদ্দিন। দেশে বিদেশে ভালো চাকরির জন্য অনেকেই জোর দিচ্ছেন ইংরেজি শেখার উপর। এজন্য দেশে রয়েছে নানা জনের উদ্ভাবিত নানা পদ্ধতি ও প্রতিষ্ঠান। এ সময় খ্যাতির তুঙ্গে থাকা ফাইট গুরু, ইংলিশ গুরু, লাভ গুরু আর ফিটনেস গুরুকে নিয়েই কথা হবে আজকের বাংলাদেশে। জেনে নেব তাদের সাফল্যের রহস্য আর অজানা নানান গল্প। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন ইংরেজি শেখার সহজ পথ FM মেথডের উদ্ভাবক এবং FM স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জনাব ফিরোজ মুকুল। আমি যেটা মনে করি, আমার দেশের ছেলেমেয়েরা এই দেশের যে শিক্ষা পদ্ধতি, বিশেষ করে ইংরেজি শিক্ষা পদ্ধতি, সেখানে ছাত্ররা কি করে? মুখস্থ করে পরীক্ষার হলে লেখে। যদি কমন পড়ে ভালো লিখতে পারে তাহলে ব্রিলিয়েন্ট রেজাল্ট করে। এবার চিন্তা করেন, যারা যা মুখস্থ করে শিখলো সেটা কিন্তু সারা জীবন ধরে রাখতে পারে না। তাহলে একটা স্টুডেন্ট পাস করা আর একটা ফেল করা স্টুডেন্টের মধ্যে যদি ভালো মুখস্থ করে লিখতে পারা না পারাই পার্থক্য হয়ে থাকে, যে মুহূর্তে পাস করা ছেলেটা মুখস্থ ভুলে গেল সেই মুহূর্তে কিন্তু কার্যত সে আবার ফেলের পর্যায়ে চলে গেল। এইভাবে মুখস্থ করে যারা SSC পাস করে, HSC পাস করে, অনেক সেটা থেকে তখন আমার হলো না, এটা কেমন শিক্ষা পদ্ধতি যে মুখস্থ করলাম, আমি মুখস্থ রাখতে পারলাম না বা কমন পড়লো না, আমি লিখতে পারলাম না, তাহলে আমার সেটা তো সত্যিকারের শিক্ষা হলো না। আমার একটা মুখস্থ করা, কমন পড়লে পারি, না কমন পড়লে আমি ফেল করি। তখন থেকে আমার মনে হলো যে এই শিক্ষা পদ্ধতির মধ্যে গলদ রয়ে গেছে। তখন থেকে আমি আমার দেশের ছেলেরা কেন ইংরেজিতে কাঁচা, ওয়াই আর দে অ্যাফ্রেড অফ ইংলিশ, হোয়াট শুড বি দ্য রাইট অ্যাপ্রোচ টু টিচিং ইংলিশ, এবং কি পদ্ধতিতে পড়ালে তারা খুব সহজে সেটাকে গ্রাস্প করতে পারবে, মনে রাখতে পারবে এবং ফ্রি হ্যান্ড লিখতে পারবে, সেটার উপরে আমি গবেষণাটা করে গেছি। যারা FM মেথড জানেন না জেনে যদি একটা কমেন্ট করেন, আপনি বলেন সেটা কি বেশি গ্রহণযোগ্যতা পাবে, নাকি জেনে যদি কম্পেয়ার করে আপনি যেটা ভালো সেটাকে আপনি গ্রহণ করছেন এবং এটা প্রচার করছেন, সেটাই তো নিশ্চয়ই আপনার দায়িত্ব হবে। আমি একটা কথা বলে থাকি, ধরেন একটা পাহাড় আছে, উঁচু নিচু চারিদিকে ঘুরে গিয়ে আমি পাহাড়ের চূড়ায় পৌঁছলাম। তাতে পৌঁছতে আমার অনেক বছর লাগলো। আমি যখন পাহাড়ের টপে পৌঁছলাম, করলাম যে এদিক দিয়ে একটা সোজা রাস্তা, সিরাতুল মুস্তাকিম, সোজা পথ তৈরি করা সম্ভব। আমি যখন এই পথটা যখন আবিষ্কার করতে পারলাম বা দেখতে পারলাম, তৈরি করতে পারলাম, তখন তো আমি আমার জাতিকে সেই পথেই আমি নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো এই যে কথাটা আপনি আমাকে বললেন যে 15 বছর লাগে না, কত বছর লাগে, এই সোজা পথ যদি থাকে তাহলে তো আপনি কেন, যে কেউ সহজে যেতে পারবে। লিফট যদি থাকে, লিফটে করে একজন লোক, অসুস্থ লোক যে দোতলা পর্যন্ত যেতে পারে না, সে কিন্তু লিফটে করে খুব দ্রুত অনেক একেবারে টপ ফ্লোরেও চলে যেতে পারে। সেটা একটা বলি, FM মেথড একটা নতুন পদ্ধতি, এটা বাঙালিদের জন্য উপযোগী করে তৈরি করা পদ্ধতি। এটা আগে দেখতে হবে, বুঝতে হবে এবং সেখানে বিচার বিশ্লেষণ করে সেটা রায় দিতে হবে। শুধু দেখলাম না, জানলাম না, একটা কথা মন্তব্য করে ফেললাম, এটা মনে হয় অবিচার করা ছাড়া কিছুই না। আমি একটা কথা বলি, খুব ছোট করে। আজকে থেকে 5 বছর আগে যশোরে কি একটা বড় হলরুম আছে, কি নামটা মনে নেই, অডিটোরিয়াম, তো ওখানে একজন গেস্ট ছিলেন আমার, যিনি 30 বছর যাবৎ আমার সিনিয়র, 30 বছর যাবৎ ইংরেজি বিভাগে অধ্যাপনা করেছেন। গভর্নমেন্ট জব ছেড়ে দিয়ে রিটায়ার করে একটা প্রাইভেট কলেজে প্রিন্সিপাল হিসেবে গেছেন। উনি ছিলেন উপস্থিত। উনি FM মেথডটা দেখার পরে মন্তব্য করলেন যে এত বছর মনে করেছি আমি দেশকে অনেক কিছু দিতে পেরেছি, কিন্তু আমার হাতে কোনো অস্ত্র ছিল না। যদি এই FM মেথড আমার হাতে থাকতো তাহলে আমি অনেক কিছু দিতে পারতাম, আমার দ্বারা অনেক ভালো ভালো ছাত্র তৈরি হতে পারতো। আমি একটা কথা শুধু বলতে চাই, আপনি অনেক বলেছেন, আপনাকে ধন্যবাদ। আপনি আপনার বক্তব্য পুরোপুরি পরিষ্কারই করেছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করে আমরা আনন্দিত হলাম, আমাদের দর্শকরাও নিশ্চয়ই অনেক আনন্দিত। কি পদ্ধতি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্সে ভুল হচ্ছে কেন? এটা একটা মেথড। এখন 3 মাস 6 মাসের মধ্যে ইংরেজিতে বোল ফুটে যায়। কেন এত ফেল করে? শুধু ইংরেজির জন্য। তার মানে ইংরেজি শেখাবার কায়দাটা ঠিক নেই। ইংরেজি সব বিশ্ববিদ্যালয়ে শেখাবার ব্যবস্থা থাকতে হবে। গভর্নমেন্ট এন্ড প্রাইভেট পার্টনারশিপে এই ইংলিশ এডুকেশনকে ডেভেলপ করতে হবে, যেটা আমি বিশ্বাস করি। বর্তমান গভর্নমেন্ট যেহেতু ইংরেজিকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন, সেই কারণেই
এটার জন্য একটা স্পেশাল বাজেট অ্যালোকেশন করার প্রয়োজন রয়েছে। আমি মনে করি এফএম যেটা পদ্ধতি রয়েছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এর কোনো বিকল্প কোনো কিছু নেই। Mr. Mohammed Faraz Makul, CEO, and Mrs. Sayada Akhter Reka received the International Quality Crown Award here in London 2010. The only thing that a person has to know is knowing their own mother tongue, and they can carry on with the conversation, they can interact, they can explain, they know what they want. Like this is something you did for this country, you did for the people of this country. Mr. Firoz Mukul, I salute you. Commendable, commendable. গণতান্ত্রিকভাবে নির্বাচিত বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী মাননীয় বেগম খালেদা জিয়া 1992 সালের 30 ডিসেম্বর আমার গবেষণার ব্যাপারে খোঁজ খবর নেয়ার জন্য আমাকে আমার গবেষণার উপরে ব্যাখ্যা দিতে বলেন। আমি বিস্তারিত তার কাছে ব্যাখ্যা দেওয়ার পর উনি সন্তুষ্ট হয়ে তার সিনিয়র মন্ত্রীদের উপস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ প্রদান করেন এটিকে আরও পরীক্ষা নিরীক্ষা করে দেখার জন্য। শিক্ষা মন্ত্রণালয় 3 ফেব্রুয়ারি 93 বিষয়টি নিয়ে বিশদভাবে পর্যালোচনা করার জন্য আমার সাথে বিস্তারিতভাবে আলোচনা করেন এবং পরবর্তীতে এনসিটিবিকে দায়িত্ব দেন এই পদ্ধতিটি কিভাবে শিক্ষা ক্ষেত্রে প্রয়োগ করা যায় সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য। কিন্তু জাতির কপালে কুঠারাঘাত করেছে এই এনসিটিবির সম্মানিত বিশেষজ্ঞগণ আমার মেথডও বুঝতে পারেন নাই, বোঝার আদৌ চেষ্টাও তারা করেননি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি অধ্যক্ষ মোহাম্মদ ফিরোজ মুকুল, সিইও এফএম ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং রিসার্চ ইনস্টিটিউট। 1986 সাল থেকে প্রপার মেথোডোলজি অফ টিচিং ইংলিশ টু দ্য বেঙ্গলি স্পিকিং পিপল এর উপরে গবেষণা করে এফএম মেথড উদ্ভাবন করেছি, যার ফলে আমি সকলের নিকট এফএম স্যার নামে অধিক পরিচিত। আজকে আমি এদেশের ছেলেমেয়েরা কেন ইংরেজিতে দুর্বল, ইংরেজি কেন তাদের কাছে দুর্বোধ্য কিংবা কঠিন, এবং কিভাবে ইংরেজি পড়ালে খুব সহজে তারা ইংরেজি শিখতে পারে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। আজ আমরা এফএম মেথড সম্বন্ধে জানব। এফএম মেথড হলো একটি মেধাবী মানব সম্পদ গড়ার আন্দোলনের নাম। এফএম মেথড হচ্ছে সৃজনশীল পদ্ধতি। আজকের আলোচনা থেকে আমরা যা জানব তা হলো প্রশ্ন 1, বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ডিগ্রি নেবার পরও দেশের সিংহভাগ শিক্ষিত মানুষ ইংরেজি শিখতে কেন ব্যর্থ হয়, এর কারণ উদ্ঘাটন করার পর আজ আমরা কিভাবে ইংরেজিতে কথা বলতে হয় তা শিখব। থাকবে আজ 1 লক্ষ টাকা মেধা পুরস্কার। তাছাড়া যারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চান তাদের জন্য থাকবে চাকরির সুযোগ। এবার আমরা যেভাবে ইংরেজি শিখি সেই প্রসঙ্গে আসা যাক। এদেশের প্রতিটি শিক্ষিত মানুষের ইংরেজি শিক্ষা জীবনের ইতিহাস হলো 21 বছরের বেদনার ইতিহাস, নির্যাতনের ইতিহাস, ব্যর্থতার ইতিহাস। আমরা আমাদের শিক্ষার্থীদের কিভাবে 21 বছর বাধ্যতামূলক বিষয় হিসাবে ইংরেজি শিখিয়ে থাকি সেটির হিসেব কষা যাক। প্লে নার্সারি কেজি 3 বছর আমরা শিশুদের ইংরেজি পড়াই। তারপর প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 5 বছর বাধ্যতামূলক বিষয় হিসাবে ইংরেজি পড়ানো হয়। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত উচ্চ বিদ্যালয়ে বা মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি পড়ানো হয়। কলেজে 2 বছর ইংরেজি পড়ানো হয়। বিশ্ববিদ্যালয়ে অনার্স পর্যায়ে 4 বছর এবং মাস্টার্স করতে করতে আরো 2 বছর, 6 বছর মিলিয়ে মোট 21 বছরে দেশের শিক্ষার্থীরা ইংরেজির পিছনে ব্যয় করে থাকেন। 21 বছর না হয় নাই ভাবলাম, প্রত্যেকটি মানুষের জীবনে 18 বছরে যা যা ঘটে তা একটু দেখা যাক। প্রতিটি নারী শিশু 18 বছর বয়সে বিয়ের বৈধ বয়সে উপনীত হয়। 18 বছর বয়সে প্রতিটি শিশু একটি দেশের নাগরিকত্ব লাভ করে। এটি প্রত্যেকটি মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। 21 বছর বয়স বাঙালিদের যে গড় আয়ু সে অনুযায়ী জীবনের 3 ভাগের 1 ভাগ প্রায় শেষ হয়ে যায়। আমরা 4 বছরের অনার্স এবং 1 বছরের মাস্টার্স, মোট 5 বছর কোনো বিষয়ে পড়াশোনা করার পর সেই বিষয়ে বিশেষজ্ঞ জ্ঞান লাভ করতে পারি।
কারণ যারা অধ্যাপনা পেশায় আসেন ওই বিষয়ে তারা বিশেষজ্ঞ হিসেবেই বিবেচিত হন। অন্যদিকে আমরা 21 বছর বাধ্যতামূলক বিষয় হিসেবে ইংরেজি পড়ালেখা করেও ইংরেজি শিখতে ব্যর্থই হই। কিন্তু কেন? এর কারণ আমাদের উদ্ঘাটন করা প্রয়োজন। আরেকটি ভাবনার বিষয় হলো, ইংরেজির পিছনে যদি জীবনের 3 ভাগের 1 ভাগ শেষ করে দিতে হয়, তাহলে দুনিয়া এবং আখিরাতের বাকি কাজ করব কখন? ভেবে দেখা প্রয়োজন, ইংরেজির পিছনে আমরা যত সময় ব্যয় করেছি তা কতটুকু ফলপ্রসূ হয়। আমাদের দেশে টেন্স গ্রামার নির্ভর ইংরেজি শেখাবার প্রচলিত পদ্ধতি এবার বিশ্লেষণ করা যাক। আমরা শেখাই, আমি যাই ইংরেজি আই গো, আমরা যাই ইংরেজি উই গো, তুমি যাও ইংরেজি ইউ গো, তারা যায় ইংরেজি দে গো। কিন্তু পুরুষ হলে সে যায় ইংরেজি হি গোজ, এবং স্ত্রী হলে সে যায় ইংরেজি শি গোজ। এই যে হি এবং শি এর পরে গো না হয়ে কেন গোজ হলো, তার কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে গঠিত সেন্টেন্সে ভার্বের শেষে এস কিংবা ই এর যোগ করতে হয়। গ্রামারের এই রুলটি ভালো করে বুঝতে হলে যে টার্মগুলো জানতে হবে তা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং ভার্ব। প্রথম টার্মটি হলো থার্ড পারসন, আর তা ভালো করে বুঝতে হলে গ্রামারের যে চ্যাপ্টারটি প্রথমে পড়তে হবে তার নাম হলো পার্টস অফ স্পিচ। শিখতে হবে পার্টস অফ স্পিচ কাকে বলে, এটা কত প্রকার ও কি কি। পার্টস অফ স্পিচ হলো 8 প্রকার: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। আমরা আসলে যা জানতে চাচ্ছি তা হলো থার্ড পারসন, কিন্তু এই 8 প্রকার পার্টস অফ স্পিচ শেখার পরেও আমরা কিন্তু থার্ড পারসন সম্বন্ধে কোনো শিক্ষাই লাভ করতে পারলাম না। যার ফলে গ্রামারের আরেকটি চ্যাপ্টারে যেতে হবে, যে চ্যাপ্টারের নাম হলো প্রোনাউন। শিখতে হবে প্রোনাউন কাকে বলে, প্রোনাউন কত প্রকার ও কি কি। 8 প্রকার প্রোনাউন শেখার পরও আমরা কিন্তু থার্ড পারসন সম্বন্ধে কোনো ধারণাই লাভ করতে পারবো না। যার ফলে গ্রামারের আরেকটি চ্যাপ্টারে যেতে হবে, যে চ্যাপ্টারের নাম হলো পার্সোনাল প্রোনাউন। শিখতে হবে পার্সোনাল প্রোনাউন কাকে বলে, এটা কত প্রকার ও কি কি। পার্সোনাল প্রোনাউন হচ্ছে 3 প্রকার, যেটা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। অর্থাৎ 19টি আইটেম শেখার পর থার্ড পারসন সম্বন্ধে ধারণা লাভ করা সম্ভব। দ্বিতীয় টার্মটি হলো সিঙ্গুলার নাম্বার, আর তা ভালো করে বুঝতে হলে গ্রামারের যে চ্যাপ্টারে যেতে হবে সেই চ্যাপ্টারটির নাম হলো নাম্বার। শিখতে হবে নাম্বার কাকে বলে, নাম্বার কত প্রকার ও কি কি। নাম্বার হচ্ছে 2 প্রকার, সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। অর্থাৎ শিখতে হবে গ্রামারের আরো 2টি আইটেম। এরপরে শিখতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর তা ভালো করে বুঝতে হলে যে চ্যাপ্টারে যেতে হবে সেই চ্যাপ্টারের নাম হচ্ছে টেন্স। শিখতে হবে টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার ও কি কি। টেন্স হচ্ছে মূলত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এক এক প্রকার টেন্স আবার 4 ভাগে বিভক্ত: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। টেন্স 3 প্রকার, এক একটি 4 প্রকার। তার মানে 3 4 12 রকমের টেন্স শিখতে হবে। তার মানে আরো 12টি আইটেম শিখতে হলো। অর্থাৎ আমাদের যা শিখতে হবে তা হলো হি এর পরে কখনো গো হয় না, গোজ হয়। আর তা শিখতে গিয়ে আমাদের যা শিখতে হচ্ছে সেটা হলো পার্টস অফ স্পিচ 8 প্রকার, প্রোনাউন 8 প্রকার, পার্সোনাল প্রোনাউন 3 প্রকার, নাম্বার 2 প্রকার, টেন্স 12 প্রকার। অর্থাৎ 33টি গ্রামাটিক্যাল আইটেম শিখতে হবে যদি আমরা গ্রামার আগে শিখে হি গোজ শিখতে চাই। বিশ্লেষণ ও মন্তব্য 1। গ্রামার আগে শিখে ইংলিশ শিখতে হলে মাত্র 2টি শব্দের একটি সেন্টেন্স হি গোজ গঠন করতে যেখানে 33টি গ্রামাটিক্যাল আইটেম শিখতে হয়, সেখানে একই পদ্ধতিতে অর্থাৎ গ্রামার আগে শিখে বড় বড় ইংলিশ সেন্টেন্স গঠন করা শিখতে গ্রামারের কত শত আইটেম আমাদের মাথার মধ্যে ঢুকাতে হবে। এরূপ একটি পদ্ধতিকে কি সুস্থ স্বাভাবিক বিজ্ঞানসম্মত পদ্ধতি বলে স্বীকৃতি দেওয়া যায়, নাকি উদ্ভট, অবাস্তব, অস্বাভাবিক এবং অবৈজ্ঞানিক পদ্ধতি বলেই তাকে আখ্যায়িত করা যায়? এরূপ একটি পদ্ধতিতে কারো পক্ষে কিভাবে সফলতা লাভ করা সম্ভব? তাই তো বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নেবার পরও আমাদের শিক্ষার্থীরা রয়ে যায় ইংরেজিতেই দুর্বল। এতক্ষণ আমরা থার্ড পারসন, সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সম্বন্ধে ধারণা লাভ করেছি। এবার ভার্বের আলোচনায় আসা যাক। ভার্ব কিন্তু অনেক রকমের। বিস্তারিত ভার্বের আলোচনায় না গিয়ে বলতে পারি ভার্ব হচ্ছে মূলত 4 ধরনের: অ্যাকশন ভার্ব, যে ভার্ব দ্বারা কোনো কাজ করা বোঝায়; বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং মডাল ভার্ব। দেখা যাক এই ভার্বগুলো কিভাবে ইংলিশ সেন্টেন্স গঠনে ভূমিকা পালন করে থাকে। প্রথমে আসা যাক অ্যাকশন ভার্বের ক্ষেত্রে। গো হলো একটি অ্যাকশন ভার্ব।
আমরা জানি আই এর সাথে গো হয়, উই এর সাথে গো হয়, ইউ এর সাথে গো হয়, হি এর সাথে গোজ হয়, শি এর সাথে গোজ হয়, দের সাথে গো হয় এবং ইট এর সাথে গোজ হয়। তার মানে আমরা কি বুঝলাম? হি, শি এবং ইট এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং বাক্যগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে দেয়া আছে, তাই গো ভার্বের পরে ইএস যোগ হয়েছে। তাতে বোঝা যাচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অ্যাকশন ভার্বগুলো গ্রামারের ওই নিয়ম মেনে চলে। এবার আসা যাক বি ভার্বে। আমরা দেখি নেই বি ভার্বগুলো ইংলিশ সেন্টেন্স গঠনে কিভাবে ভূমিকা পালন করে থাকে। আমরা জানি আই এর সাথে এম হয়, উই এর সাথে আর হয়, ইউ এর সাথে আর হয়, হি এর সাথে ইজ হয়, শি এর সাথে ইজ হয়, দের সাথে আর হয় এবং ইট এর সাথে ইজ হয়। এখানে হি, শি এবং ইট এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। কই এক্ষেত্রে তো ভার্বের পরে এস কিংবা ই এর যোগ হয়নি, তাতে আমরা বুঝতে পারছি বি ভার্ব গ্রামারের ওই নিয়ম মানে না। আমরা দেখে নিই হ্যাভ ভার্বগুলো ইংলিশ সেন্টেন্স গঠনে কিভাবে ভূমিকা পালন করে থাকে। আমরা জানি আই এর সাথে হ্যাভ হয়, উই এর সাথে হ্যাভ হয়, ইউ এর সাথে হ্যাভ হয়, কিন্তু হি এর সাথে হ্যাজ হয়, শি এর সাথে হ্যাজ হয়, দের সাথে হ্যাভ হয়, আবার ইট এর সাথে হ্যাজ হয়। এখানে হি, শি এবং ইট এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে দেয়া আছে। তারপরেও এখানে ভার্বের শেষে এস কিংবা ই এর যোগ হয়নি, তাতে বোঝা যাচ্ছে হ্যাভ ভার্বগুলো গ্রামারের ওই নিয়ম মানে না। এবার আসা যাক মডাল ভার্ব বা মডাল অক্সিলারিতে। আমরা জানি আই ক্যান গো হয়, উই ক্যান গো হয়, ইউ ক্যান গো হয়, হি ক্যান গো হয়, শি ক্যান গো হয়, দে ক্যান গো হয়, আবার ইট ক্যান গো হয়। এই যে এগুলো কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হওয়ার পরেও ভার্বের শেষে এস কিংবা ই এর যোগ হয়নি, আর তাতে আমরা বুঝতে পারছি মডাল ভার্বগুলো গ্রামারের ওই নিয়ম মানে না। বিশ্লেষণ ও মন্তব্য 2। আমরা দেখতে পেলাম গ্রামারের নিয়মটি কেবলমাত্র অ্যাকশন ভার্বের ক্ষেত্রেই প্রযোজ্য। অন্যান্য সকল ধরনের ভার্ব যেমন বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং মডাল ভার্বের ক্ষেত্রে কখনোই তা প্রযোজ্য নয়। তাতে বুঝতে পারছি গ্রামারের নিয়মের সার্বজনীনতা নেই। এবার বলুন তো দেখি, যে নিয়মের সার্বজনীনতা নেই তাকে কি রুল বলা যায় নাকি তাকে ব্যতিক্রম বলা উচিত? যে শিক্ষা পদ্ধতি গোড়ায় গলতপূর্ণ, সেই শিক্ষা পদ্ধতি দ্বারা বাঙালি জাতি কিভাবে সফল হয়? কাজে বুঝতেই পাচ্ছেন এফএম মেথডের মাধ্যমে যদি ইংরেজি শেখা যায় তাহলে বাঙালিরা পৃথিবীর যে কোনো দেশের চেয়ে অতি দ্রুত ইংরেজি শিখতে সক্ষম হবে।